হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 8 আজ আমরা দেখে নেব, যা 18ই নভেম্বর 2021-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। ভারতের সংবিধানের মূল ভাগে যথাক্রমে কয়টি ধারা ও তফসিল ছিল? সংবিধানের মূল ভাগে ধারা বা আর্টিকেল ছিল 395টি এবং তফসিল বা শিডিউল ছিল 8টি এবং পার্ট ছিল 22টি। তাহলে এখানে অপশন বি হবে সঠিক। 395টি ধারা এবং 8টি তফসিল। বর্তমানে ভারতের সংবিধানে 25টি পার্ট, 448টি ধারা বা আর্টিকেল এবং 12টি শিডিউল বা তফসিল রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন ভারতীয় রেকর্ড সময়ে আয়রনম্যান মালয়েশিয়া ট্রায়াথলন সম্পূর্ণ করার জন্য দ্রুততম ভারতীয় হয়ে দেশকে গর্বিত করেছে? এটা 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এর উত্তর হবে সৌরভ সিং কুন্তল, অপশন ডি। পরের প্রশ্ন, এককোষী মিষ্টি জলের জীব ও অধিকাংশ উদ্ভিদ জল গ্রহণের জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করে? মরফোজেনেসিস, অভিস্রবণ, সংকরকরণ না ট্রপিজম? মিষ্টি জলের জীব অধিকাংশ উদ্ভিদ কোষে জল গ্রহণের জন্য অভিস্রবণ পদ্ধতির ব্যবহার করে, অভিস্রবণ বা অসমোসিস, যেখানে লঘু দ্রবণ অর্ধভেদী পদ্মা ভেদ করে ঘন দ্রবণের দিকে ছুটে আসে। ঠিক উল্টোটা হয় ডিফিউশন বা ব্যাপনে, কণাগুলো ঘন থেকে লঘুর দিকে যায়। পরের প্রশ্ন, ফিফা রেগুলেশন অনুযায়ী একটি ফুটবল ম্যাচে দুটি 45 মিনিটের অর্ধাংশ থাকে, যার মধ্যে একটি কত মিনিটের বিশ্রাম থাকে? একটি ফুটবল খেলায় হয় 90 মিনিটের, দুটো হাফে 45 মিনিট করে, তার মাঝে বিশ্রাম থাকে 15 মিনিটের, অপশন বি। পরের প্রশ্ন, নিচের কোন বিজ্ঞানী কোষের তরল পদার্থের জন্য প্রোটোপ্লাজম শব্দটি তৈরি করেছেন? প্রোটোপ্লাজম শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন পুরকিনজে, অপশন বি। তিনি ছিলেন একজন চেক ফিজিওলজিস্ট। তিনি 1839 সালে প্রোটোপ্লাজম শব্দটি তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি দিয়ে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লিখেছেন? অর্থাৎ ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? এই বইটি লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে কোনো এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ ছিলেন? অর্থাৎ এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? দুর্বা ব্যানার্জি, কর্ণম মল্লেশ্বরী, আরতি সাহা না কমলজিৎ সান্ধু? এশিয়ান গেমসে প্রথম মহিলা স্বর্ণপদক জিতেছিলেন কমলজিৎ সান্ধু, অপশন ডি। কমলজিৎ সান্ধু 1970 সালের ব্যাংকক এশিয়ান গেমসে ব্যক্তিগত বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি 57.3 সেকেন্ড সময় নিয়ে 400 মিটার দৌড় কমপ্লিট করেছিলেন। প্রথম কোন ভারতীয় স্বর্ণপদক জিতেছিলেন? তাহলে হবে সাঁতারু শচীন নাগ। তিনি 1951 সালের উদ্বোধনী এশিয়ান গেমস, যেটা নয়াদিল্লিতে হয়েছিল, সেখানে 100 মিটার ফ্রি স্টাইল ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। ভারত মোট দুবার এশিয়ান গেমস হোস্ট করেছে, 1951-এ এবং 1982-তে। 2023 সালের এশিয়ান গেমস, যা 2022 সালে হওয়ার কথা ছিল, কোভিডের জন্য 1 বছর পিছিয়ে যায়, তা হয়েছে চীনের শহর হ্যাংজাওতে। সেখানে ভারত স্বর্ণপদক জিতেছে 28টি, রৌপ্য পদক জিতেছে 38টি, ব্রোঞ্জ পদক জিতেছে 41টি। ভারত মোট 107টি পদক পায়। ভারতের আরও কিছু কীর্তি দেখে নেওয়া যাক। 2022 সালের এশিয়ান গেমস হয়েছে চীনের শহর হ্যাংজাওতে। এটা ছিল 19তম এশিয়ান গেমস। এই এশিয়ান গেমসের মোটো ছিল এভার ওন্ড। প্রথম এশিয়ান গেমস হয়েছিল 1951-এ দিল্লিতে। এটা 4 বছর অন্তর হয়ে থাকে। 2022 সালে যে এশিয়ান গেমস হলো, সেখানে 45টি দেশ অংশগ্রহণ করেছিল। খেলার সংখ্যা ছিল 40টি। পরবর্তী এশিয়ান গেমস হবে 2026-এ নাগোয়া, জাপানে। ভারতের তরফ থেকে 661 জন খেলোয়াড় নাম দিয়েছিলেন, 333 জন পুরুষ, 328 জন মহিলা। ভারতের হয়ে ওপেনিং সেরিমনিতে পতাকাবাহী ছিলেন হরমনপ্রীত সিং এবং লভলিনা বরগোহিন, এবং ক্লোজিং সেরিমনি বা সমাপনী অনুষ্ঠানে পতাকাবাহী ছিলেন পি.আর. শ্রীজেশ। ভারত চতুর্থ স্থান অর্জন করে। প্রথমে ছিল চায়না, তারপর জাপান, তারপর সাউথ কোরিয়া, তারপর ইন্ডিয়া। পরের প্রশ্ন, ভারতে সাইমন কমিশনের আগমনের আগে নিচের কোন ঘটনাটি ঘটেছিল? প্রথম গোলটেবিল সম্মেলন, গান্ধী আরোইন চুক্তি, ভারত ছাড়ো আন্দোলন না কাকুরি ষড়যন্ত্র? সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। সাইমন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালের নভেম্বরে।
এর ঠিক আগে ঘটেছিল কাকোরি ষড়যন্ত্র, আগস্ট ৯, ১৯২৫ সালে। অপশন ডি হবে সঠিক বিকল্প। এছাড়া প্রথম গোলটেবিল সম্মেলন হয়েছিল নভেম্বর ১৯৩০ থেকে জানুয়ারি ১৯৩১ সাল পর্যন্ত। গান্ধী আরউইন চুক্তি হয়েছিল ১৯৩১ সালের ৫ই মার্চ। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ১৯৪২ সালের ৮ই আগস্ট। পরের প্রশ্ন, ড্যাশ এর লক্ষ্য হলো দেশে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের প্রচার করা। সংবিধানের ৬০তম সংশোধনী আইন, সংবিধানের ৪৩তম সংশোধনী আইন, সংবিধানের ৭৩তম সংশোধনী আইন, সংবিধানের ৩৭তম সংশোধনী আইন। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের প্রচার শুরু হয়েছিল ৭৩তম সংবিধানী সংশোধনের আইনের মাধ্যমে। অপশন সি, যেটা হয়েছিল ১৯৯২ সালে। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল 2 অক্টোবর ১৯৫৯ সালে। তখন এটি আইনের মাধ্যমে আনা হয়নি। এটি প্রথম চালু হয়েছিল রাজস্থানের নাগৌর জেলার। পরবর্তীকালে ৭৩তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ১৯৯২ সালে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক করা হয়েছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ৩টি স্তর। প্রথম স্তরে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরে আছে মণ্ডল পরিষদ বা ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি, এবং তৃতীয় স্তরে রয়েছে জেলা পরিষদ। পঞ্চায়েতি রাজ সাংবিধানিকভাবে চালু হয়েছিল ২৪শে এপ্রিল ১৯৯২ সালে। সেখান থেকে ২৪শে এপ্রিলকে ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। আর মিউনিসিপ্যালিটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল ৭৪তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এটাও পাস হয়েছিল ১৯৯২ সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কি তার তথ্যচিত্র চি লুপোর জন্য ২০২০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতেছে? ক্যাসিনো বিশ্বনাথ, কেজাঙ্গি থাংডাক, নাগি রেড্ডি, আক্কেকিনি নাগেশ্বর রাও। ২০২০ সালে চি লিপো তথ্যচিত্রের জন্য দাদাসাহেব পুরস্কার জিতেছিলেন কেজাংদি থাংডাক। কেজাংদি থাংডাক অরুণাচল প্রদেশের একজন নির্দেশক। ২০২৩ সালে যে ৬৯তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হলো, সেখানে কারা কি পুরস্কার পেয়েছিল তা দেখে নেওয়া যাক। ৬৯তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্টর হয়েছিলেন আল্লু অর্জুন পুষ্পা সিনেমার জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন দুজন, আলিয়া ভাট গাঙ্গুবাই কাথিয়াবাড়ির জন্য, কৃতি সানন মিমি সিনেমার জন্য। বেস্ট ফিচার ফিল্ম হয়েছে রকেট্রি। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ছিলেন পঙ্কজ ত্রিপাঠী মিমি সিনেমার জন্য। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হয়েছেন পল্লবী যোশী দ্য কাশ্মীর ফাইল সিনেমার জন্য। বেস্ট ডিরেক্টর হয়েছেন নিখিল মহাজন গোদাবরী সিনেমার জন্য। এবং দাদাসাহেব ফালকে পুরস্কার জিতেছিলেন ওয়াহিদা রহমান। পরের প্রশ্ন, ২০২০ সালের আইসিসি এলিট প্যানেলে প্রবেশকারী সর্বকনিষ্ঠ আম্পায়ার নিচের মধ্যে কে ছিলেন? আলিমদার, নিতিন মেনন, সুন্দরম রবি না নাইজেল লং। ২০২০ সালের আইসিসির এলিট প্যানেলে প্রবেশকারী সর্বকনিষ্ঠ আম্পায়ার হলেন নিতিন মেনন। তিনি একজন ভারতীয়। পরের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ২০২০ সালের বিধানসভার সাধারণ নির্বাচন কয়টি ধাপে অনুষ্ঠিত হয়েছিল? এগুলো অনেক পুরনো প্রশ্ন, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এটি ৩টি ধাপে হয়েছিল। অপশন এ, সামনে অনেকগুলো বিধানসভা ভোট আসছে, সেই নির্বাচনগুলোর দিকে লক্ষ্য রেখো। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রচলিত শক্তির উৎস? বায়োগ্যাস, বায়ুশক্তি, সৌরশক্তি না ফায়ারউড। প্রচলিত শক্তি কি হবে? ফায়ারউড, অর্থাৎ কাঠের জ্বালানি। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি পরিসংখ্যানমূলক টুল যা স্বাস্থ্য, শিক্ষা এবং আয়ের পরিপ্রেক্ষিতে একটি দেশের সামগ্রিক অর্জন পরিমাপ করে? মানব উন্নয়ন সূচক, মাথাপিছু আয়, আয়ুষ্কাল না রাজনৈতিক স্থিতিশীলতা। কি হবে এটি? মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। পরের প্রশ্ন, কি ডক্ট্রিন অফ ল্যাবস প্রবর্তন করেন? লর্ড রিপন, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং না লর্ড ডালহৌসি। ডক্ট্রিন অফ ল্যাবস বা সত্যবিলোপ নীতি, এটি চালু করেছিলেন লর্ড ডালহৌসি। অপশন ডি। এই সত্যবিলোপ নীতির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় রাজ্যগুলোকে অধিগ্রহণ করত। যদি কোনো শাসক সরাসরি উত্তরাধিকারী ছাড়া মারা যান বা অযোগ্য বলে বিবেচিত হন, তবে ব্রিটিশরা রাজ্যটিকে অধিগ্রহণ করত। এই ডক্ট্রিন অফ ল্যাবস বা সত্যবিলোপ নীতি মহাবিদ্রোহের অন্যতম একটি প্রধান কারণ ছিল। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে দিল্লিতে জামাতখানা মসজিদ নির্মাণ করেন? কুতুবুদ্দিন আলী দিন মোবারক শাহ, জালালউদ্দিন ফিরুক খিলজি, আলাউদ্দিন খিলজি না খিজির খান। দিল্লিতে জামাতখানা মসজিদ নির্মাণ করেছিলেন খিজির খান। অপশন ডি। এই খিজির খান ছিলেন সুলতান আলাউদ্দিন খিলজির পুত্র। পরের প্রশ্ন,
শক্ত বস্তুর সাথে আঘাত করলে ধাতুর রিং শব্দ উৎপন্ন করার বৈশিষ্ট্য কি নামে পরিচিত? নমনীয়তা, এটা দুটো হয়ে গেছে। অস্বচ্ছ না সোনোরিটি। শক্ত বস্তুর সাথে আঘাত করলে ধাতুতে যে রিং শব্দ উৎপন্ন হয় সেই বৈশিষ্ট্যকে বলা হয় সোনোরিটি, অপশন ডি। এবং যে ধাতু এই আওয়াজ তৈরি করে তাকে বলে সোনোরাস। দেখে নাও, শক্ত বস্তুর সাথে আঘাত করলে ধাতুর রিং শব্দ উৎপন্ন করার বৈশিষ্ট্যকে বলা হয় সোনোরিটি। যে ধাতুগুলো আঘাত করলে শব্দ উৎপন্ন করে তাদেরকে বলা হয় সোনোরাস। পরের প্রশ্ন, কি মাটি উর্বর করে তোলে? মাটিতে অম্লীয় পদার্থের আধিক্য, খনিজ ও অজৈব পদার্থের সঠিক মিশ্রণ, খনিজ ও জৈব পদার্থের সঠিক মিশ্রণ, মাটিতে লবণের উচ্চ মাত্রা। মাটি উর্বর হবে কখন? যখন খনিজ পদার্থ, জৈব পদার্থ সঠিক পরিমাণে মেশানো হবে। তাহলে অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোন শহরে অ্যাক্সিস ব্যাংকের সদর দপ্তর অবস্থিত? আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই না মুম্বাই? অ্যাক্সিস ব্যাংকের সদর দপ্তর মুম্বাই অবস্থিত, অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন ক্রীড়া ব্যক্তিত্ব রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 জিতেছেন? 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জিতেছিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অপশন সি। মনে রাখবে, 2021 সালের পর থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়েছে। এই খেলরত্ন পুরস্কার প্রথম চালু করা হয়েছিল 1992 সালে এবং প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। তিনি একজন চেস খেলোয়াড়। 2022 সালে যে লাস্ট খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে সেখানে পুরস্কার জিতেছেন আচান শরৎ কামাল। খেলরত্ন পুরস্কার জেতার জন্য পুরস্কার স্বরূপ 25 লক্ষ টাকা দেওয়া হয়। এটি আসে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের আন্ডারে। পরের প্রশ্ন, দেবপ্রয়াগ হলো সেই স্থান যেখানে ভাগীরথী ড্যাশে যোগ দেয়, ঘাগরা, মেঘনা, গন্ডক না অলকনন্দা? দেবপ্রয়াগে ভাগীরথী অলকনন্দার সাথে মিলিত হয়, অপশন ডি। আমাদের যে 5টি প্রয়াগ রয়েছে তাদের মধ্যে একটি হলো বিষ্ণু প্রয়াগ, যেখানে অলকনন্দা ধৌলিগঙ্গার সাথে মিলিত হয়। দ্বিতীয়টি হলো নন্দপ্রয়াগ, যেখানে অলকনন্দা নন্দাকিনীর সাথে মিলিত হয়। তৃতীয়টা হলো কর্ণপ্রয়াগ, সেখানে অলকনন্দা পিণ্ডার নদীর সাথে মিলিত হয়। 4-এ আসে রুদ্রপ্রয়াগ, যেখানে অলকনন্দা মন্দাকিনী নদীর সাথে মিলিত হয়। আর 5-এ আসে দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী অলকনন্দার সাথে মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে এগিয়ে যায়। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি সম্পদ যা ঋণ গ্রহীতার মালিকানা থাকে এবং ঋণ পরিশোধ না করা পর্যন্ত ঋণদাতার গ্যারান্টি হিসেবে কাজ করে। অ্যাক্সেসরি, অ্যান্সিলারি, বেল না কোল্যাটারাল? কোনো ঋণ গ্রহীতা ঋণদাতার থেকে ঋণ নিয়েছে, সেক্ষেত্রে গ্যারান্টি বাবদ কি জমা রাখে? জমা রাখে কোল্যাটারাল, অপশন ডি। বাংলায় যাকে আমরা বলে থাকি মর্টগেজ বা বন্ধকি। পরের প্রশ্ন, কান্দাহারের দ্বিভাষিক শিলালিপিগুলি কোন দুটি ভাষায় লেখা রয়েছে? আরবি গ্রিক, ফার্সি আরামাইক, গ্রিক আরামাইক না গ্রিক ও প্রাকৃত? কান্দাহারে যে শিলালিপিগুলি রয়েছে সেখানে দুটো ভাষায় লেখা আছে, গ্রিক এবং আরামাইক, অপশন সি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে প্রথম চন্দ্রগুপ্তের উত্তরসূরি ছিলেন? বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয় না ঘটোৎকচ? প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের তৃতীয় রাজা এবং তার ঠিক পরেই সিংহাসনে বসেছিলেন সমুদ্রগুপ্ত, অপশন বি। গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত 240 খ্রিস্টাব্দে। এরপরে সিংহাসনে বসেন ঘটোৎকচ, তারপরে আসেন প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে আসেন সমুদ্রগুপ্ত, তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার আর এক নাম ছিল বিক্রমাদিত্য, তারপরে আসেন কুমারগুপ্ত এবং তারপরে আসেন স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন, 2020 সালের অক্টোবরে প্রকাশিত ভয়েসেস অব ডিসেন্ট বইটির লেখক কে? অর্জুন আনন্দ, অরুন্ধতী রায়, সর্বপ্রীত সিং না রমিলা থাপার? ভয়েসেস অব ডিসেন্ট এই বইটি লিখেছেন রমিলা থাপার, অপশন ডি। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।